মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সে দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এর আগে পুত্রজায়ায় পৌঁছালে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানান আনোয়ার ইব্রাহিম। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে কুচকাওয়াজ পরিদর্শন করেন অধ্যাপক ইউনুস। এরপর প্রধান উপদেষ্টা মঞ্চে যান, যেখানে তাকে মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে অধ্যাপক ইউনুস ও আনোয়ার ইব্রাহিমের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় সকাল 11টার দিকে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বাংলাদেশ থেকে স্থলপথ দিয়ে বস্তা, দড়িসহ 4 ধরনের পাট পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। সোমবার দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, ভারতের কোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পাটের বস্তা ও ব্যাগ, পাটের তৈরি ব্লিচড ও আনব্লিচড বোনা কাপড়, পাটের সুতা, কর্ডেজ দড়ি এবং তার আমদানি করা যাবে না। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। শুধুমাত্র মুম্বাইয়ের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য আমদানির অনুমতি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। এ নিয়ে গত 6 মাসে 4 দফায় বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করল ভারত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করল নির্বাচন কমিশন। একক প্রার্থী থাকলে সেই আসনে না ভোটের বিধান পুনর্বহাল করেছে ইসি। বাতিল করা হয়েছে ইভিএম বিষয়ক সব বিধান। সোমবার নবম কমিশন সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, 1 সপ্তাহের মধ্যে আরপিও এবং আচরণবিধি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সোমবার গণপ্রতিনিধিত্ব আদেশ 1972, সংশোধন অধ্যাদেশ 2025 এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 নিয়ে মুলতবি সভায় বসে নির্বাচন কমিশন। নবম কমিশন সভায় আগেই চূড়ান্ত হয় আচরণ বিধিমালার খসড়া। মুলতবি সভায় চূড়ান্ত হয় আরপিও এর খসড়া। আরপিওতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ইসি চাইলে সেনা, নৌ ও বিমান বাহিনীকে নির্বাচনে মোতায়েন করতে পারবে। আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে শামিল করা হয়েছে। কোনো আসনে একজন প্রার্থী থাকলে সেখানে না ভোট থাকবে। যদি না ভোট বেশি হয় তাহলে আবারও নির্বাচন হবে। 2 জন প্রার্থী সমান ভোট পেলেও লটারি নয়, পুনর্নির্বাচন হবে। কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং সেখানে যদি পুনরায় না বিজিত হয় দ্বিতীয় ইয়েতে, তাহলে আর ভোট হবে না, তখন ব্যক্তি প্রার্থী বিবেচিত হবে। খসড়া অনুযায়ী অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল করতে পারবে কমিশন। কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলের নিবন্ধন নিয়ে ইসির করণীয় স্পষ্ট করা হয়েছে। জোটগত নির্বাচন করলেও ভোট করতে হবে নিজের দলের প্রতীকে। নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির, একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। ভোট গণনার সময় গণমাধ্যম কর্মীরা থাকতে পারবেন। এদিকে নতুন দল নিবন্ধনে 143টি আবেদনের মধ্যে 22টির আবেদন প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে 48% মানুষ এখনো সিদ্ধান্ত নেননি। আর 51% মানুষ পূর্ণ সংস্কারের পরই নির্বাচন দেওয়ার পক্ষে। বিআইজিডি ও ব্র্যাকের পরিচালিত টেলিফোন জরিপে এমনটাই উঠে এসেছে। মব সহিংসতা নিয়ে উদ্বেগে রয়েছেন দেশের 80% মানুষ। অংশগ্রহণকারীরা জানান, 1 বছরে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতায়ও ভাটা পড়েছে। বেসরকারি সংস্থা বিআইজিডি ও ব্র্যাকের টেলিফোন জরিপের তথ্য তুলে ধরতে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এ সংবাদ সম্মেলন। 1 থেকে 20 জুলাই 64 জেলায় 9203 জনকে ফোন করা হলে প্রশ্নোত্তরে অংশ নেন 5489 জন। অর্থনৈতিক রাজনৈতিক গতি প্রকৃতি,
অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, নির্বাচন সহ নানা বিষয়ে তরুণ সহ নানা বয়সীদের ভাবনা জানতে এ উদ্যোগ। 70% মনে করেন আগামী নির্বাচন সুষ্ঠু হবে, তবে ভোট দেওয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন আগের চেয়েও বেশি মানুষ। গত বছরের 38%-এর জায়গায় বেড়েছে 48%। আমার মনে হয় মানুষ এখনো যেটা বলতে সিদ্ধান্ত নেয়নি। আমি ভেবেছিলাম মানুষ সিদ্ধান্তের কথা বলবে, আমরা যেটা সবাই অপেক্ষা করছি যে অপিনিয়ন পোল কি বলে যে নির্বাচনে কে জিতবে, কারা এগিয়ে আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ওই যে রাজনৈতিক অস্থিরতা দুটোই কিন্তু অনেক বেড়ে গেছে। মব ভায়োলেন্সের কথা বলা হচ্ছে, মানুষের মাথায় মব ভায়োলেন্স কাজ করছে। 2024-এর আগস্টে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে প্রত্যাশা ছিল তা ক্রমেই কমছে। সরকারের কাজের মূল্যায়ন স্কোরও বছর ঘুরতেই কমেছে 12 পয়েন্ট। আমি অর্থনীতি নিয়ে চিন্তিত, কারণ এখানে ব্যবসায়িক মন্দার ব্যাপারটাও আছে। আমি রাজনীতি কোন দিকে যাচ্ছে এটা নিয়ে আমি চিন্তিত, এবং এই চিন্তার একটা রিফ্লেকশন হয়ে যাচ্ছে যে আমার একটা নির্বাচিত সরকার দরকার। যেটা রিফ্লেকশন হচ্ছে কি আপনি এই মব ভায়োলেন্সে দেখতে পাচ্ছেন, যেটা রিফ্লেকশন হচ্ছে কি আপনি নিরাপত্তার দিকে দেখতে পাচ্ছেন। তো এই নিরাপত্তার ইস্যুটা মানুষের কাছে খুব কনসার্নিং হয়ে যাচ্ছে। জরিপে অংশগ্রহণকারীদের অধিকাংশই দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং রাজনৈতিক অস্থিরতার অবসান চেয়েছেন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপিকে নিয়ে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের মানুষ বিএনপির উপর আস্থা ও ভরসা রাখতে চায়। জনগণের সেই আস্থা অর্জন করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারেক রহমান আরও বলেন, আগামী বছর রমজানের আগে নির্বাচনের মাধ্যমে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে। তবে এরপরও অনেক চ্যালেঞ্জ রয়েছে। এদিকে 1.5 দশক পর হওয়া এই সম্মেলন থেকে নতুন নেতৃত্বে জেলায় দলে গতি আসবে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে, ধীরে ধীরে তার জন্য ষড়যন্ত্র চলছে। মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে সেইটাকেও ভুন্ডল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় 2 দেশের প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন চলছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। Can secure peace and promote progress and development for the people. And so we have therefore placed Bangladesh as an important partner because your workers have been instrumental too in working together and contributing to development. That is why I think the foreign minister, the Home Affairs Minister with the Human Resources Minister have agreed on this multiple entry visa facility, mainly to assist so that workers can go and meet their families and feel secure in their jobs. You have made some proposals and we have given priority, particularly to assist the stranded workers. We have continued to have energy cooperation and with Petronas and with Axiata in the energy sector and the telecommunication sector, and now we want to strengthen this into halal and STEM and research and semiconductor. And on the regional issues, of course, we are concerned with the burden placed on Bangladesh on having to cater for numbers of Rohingya refugees, and therefore to secure peace in Myanmar is of course a great priority, and immediate humanitarian assistance for the sufferings, first
the refugees and the victims of earthquakes. And I commend the Bangladeshi authorities for taking the initiative in multilateral forums in New York, in Qatar, and here in Malaysia. Foreign Minister will coordinate a team with Indonesia, Philippines, and Thailand to visit Myanmar in the next few weeks to ensure that peace is attained and the atrocities on some ethnic minorities and the people of Myanmar can be amicably resolved. So thank you again, my dear friend, on behalf of my family and the people of Malaysia, for your role, for your contribution, and we wish you well. Thank you, Prime Minister. May I now invite the Honourable Chief Advisor to deliver his statement. Thank you very much, Your Excellency, for having us here. It's like being at second home. It's our second home, and we feel so close in many, many ways. Personally, for me, I've been visiting and working in Malaysia for many years, so that brings me very close to people over the years. And then today, for many other reasons, we get closer and closer. Particularly, many Bangladeshi workers are working here. They send their income back to Bangladesh, and that gives them the sustainability for their lives in the family, sending their children to school and have good education. And they've been treated very well as a friend, as someone part of the family. It's not workers coming from outside to let them work. It's not like that. They're very, very happy to work here. So we wanted to thank Malaysia for hosting us so much of our people, and we hope this door will remain open and continue to become wider so that we can host many other young people to come and work in Malaysia. And they learn a lot, they take this learning back home and start their own businesses and set up their own economic activity. So we're very grateful to Malaysia for doing that. So one of the things that when we came to take the responsibility of the country as a government, just about a year back, in the circumstances which was uprising of the young people supported by general public because of a regime which was killing people on the street for demonstrations and also having misrule and destroying the institutions of the country completely. So that uprising brought a new government, and I was invited to head that government. And I was very happy as I was trying to find my way. Guess who shows up? My friend Anwar Ibrahim shows up to give support to us. It's a wonderful feeling to find a friend to coming up at the hour of need when we're desperately looking for some support somewhere because we had no idea which way we were moving. We are very happy to have that and strengthen our resolve in making sure that Bangladesh goes in the right direction. We are very happy and we restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to normal running of the country. So there we need lots of support, and we are looking forward to Malaysia's support. Always we bank to them. And you have just mentioned about the Rohingyas. This is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as the chair of the ASEAN group of countries. So we need all the help we can get. And Malaysia, as a good friend, we are looking for investment from Malaysia, and that's what we've been discussing. We are open for business. Bangladesh has a tremendous opportunity. It has its own human resources that we can offer, and also technology that we can offer in Bangladesh, so that you can invest in Bangladesh and sell your product to the rest of the world. So this is one we're hoping will get close relationship in the
financial and investment issues in Bangladesh, widening up their opportunities so that we build economy which will be sustainable, which will be high growth economy. We are waiting for that. So today we are very happy. We have gone through a list of all the ideas and all the issues that we want to work together with Malaysia in both bilaterally and also multilaterally. So we're very happy. We want to thank the people of Malaysia for the support they provided to us in Bangladesh. Thank you. Excellencies, ladies and gentlemen, we have now concluded our press conference. সরাসরি দেখছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলন। মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এনসিপির প্রতিনিধি দল। এ সময় তারা জুলাই পদযাত্রার অভিজ্ঞতা তুলে ধরে। সোমবার বিকেলে রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এনসিপি জানায়, মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সংস্কারের রূপরেখা, জাতীয় নির্বাচন ও জুলাই ঘোষণাপত্র নিয়ে মত বিনিময় করেন নেতারা। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হচ্ছে আজ। 18 আগস্ট পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। আর মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ 19 আগস্ট বিকেল 3টা। প্রতিটি মনোনয়ন ফর্মের ফি নির্ধারণ করা হয়েছে 300 টাকা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বলা হয়, প্রার্থীরা সশরীরে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের 3য় তলায় চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। পাশাপাশি ডাকসু নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে মোট ভোটার 39,775 জন। এর মধ্যে ছাত্রী 18,902 জন এবং ছাত্র 20,873 জন। এবছর 15,000-এরও বেশি এসএসসি শিক্ষার্থীর ফল গণনায় ভুল হয়েছে। এজন্য শাস্তি পেতে যাচ্ছে 2 শতাধিক পরীক্ষক। বর্তমানে ফল পুনর্নিরীক্ষণে শুধু প্রাপ্ত নম্বর গণনা হয়, খাতা পুনর্মূল্যায়ন হয় না। এতে অনেক মেধাবী শিক্ষার্থীও যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হয় বলে মনে করছেন গবেষকরা। ঢাকা শিক্ষা বোর্ডে এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ 5 পেয়েছে 286 জন। কেবল উত্তীর্ণ থেকেও জিপিএ 5 পেয়েছে 3 পরীক্ষার্থী। এছাড়া ফেল থেকেও পাস 293 জন। এবছর সারা দেশে 15,000 শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। শিক্ষা গবেষকরা বলছেন, বোর্ড পরীক্ষায় এ ধরনের গাফিলতি খুবই দুঃখজনক। তাদের প্রশ্ন, এসব শিক্ষার্থীদের যে মানসিক ক্ষতি হয়েছে তার দায়ভার নেবে কে? কেবলমাত্র কাউন্টিংয়ের মধ্যেই এটা আপনার এর বাইরেও তো আছে। অর্থাৎ দেখেন যে কতটা অবহেলা, মানে যে অবজ্ঞা নিয়ে আমরা অ্যাসেসমেন্ট সিস্টেমটা এবং শিক্ষা ব্যবস্থাটাকে আমরা পরিচালনা করছি। ফল পুনর্নিরীক্ষণে শুধু প্রাপ্ত নম্বরের যোগ ঠিক আছে কিনা তা দেখা হয়, খাতা নতুন করে আর মূল্যায়ন হয় না। বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা হয়েছে যাদের সন্তান এক বিষয়ে ফেল করেছে আর বাকি সব বিষয়ে জিপিএ 5 পেয়েছে। পুনর্নিরীক্ষণেও একই ফলাফল। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এই ধরনের ক্ষেত্রে শুধু পুনর্নিরীক্ষণ করলেই হবে না, খাতার পুনর্মূল্যায়নও জরুরি। একজন পরীক্ষক খাতা পরীক্ষার পর তা নিরীক্ষা করেন সংশ্লিষ্ট বিষয়ের আরেকজন শিক্ষক। এরপর তা জমা দেওয়া হয় প্রধান পরীক্ষকের কাছে। তারও এটি নিরীক্ষা করার নিয়ম। শিক্ষা গবেষকদের মতে, বোর্ড পরীক্ষার খাতা নিরীক্ষায় তৃতীয় পরীক্ষকও ডাকতে হবে। অনেক সময় দেখা যায় যে 10টা সাবজেক্টের মধ্যে 7টা 8টাতে সে ভালো করেছে, কিংবা 9টাতে কোনো সময় ভালো করেছে, 1টাতে সে ফেল করেছে। এটা তো আপাত দৃষ্টিতেই মনে হয় যে একটা অসম্ভব বিষয়। তো এখন এই বোধটা তো বোর্ডেরও থাকা উচিত। গাফিলতির অভিযোগে 2 শতাধিক পরীক্ষক চিহ্নিত করে তাদের পরীক্ষা সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইনি ব্যবস্থার কথা ভাবছে শিক্ষা বোর্ড। বোর্ডের উত্তরপত্র মূল্যায়ন, প্রশ্ন প্রণয়ন, যত কিছু বোর্ড থেকে আউট আর কি। মোট কথা, বোর্ডের কোনো কাজে তাদেরকে আর সংশ্লিষ্ট করা হবে না। খাতা পুনর্মূল্যায়নের জন্য বোর্ডের আইন সংশোধনে সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছে শিক্ষা বোর্ড। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সারা দেশের ভ্রমণ পিপাসুদের পছন্দের জায়গা সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। সবুজ পাহাড়ের মাঝে সারি সারি পাথরের বুক বেয়ে নেমে আসা স্বচ্ছ জলধারায় প্রশান্তি খুঁজে নিতেন নানান বয়সী মানুষ। তবে গত এক বছরে বাধাহীন পাথর লুটপাটের কারণে এখন বিরান ভূমি এ পর্যটন কেন্দ্র। ধলাই নদীর উৎসমুখ থেকে শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে লুট হচ্ছে পাথর। পরিবেশবাদীদের অভিযোগ, পাথর লুটপাট ও পর্যটন কেন্দ্রটি ধ্বংস করা হলেও নেই কোনো নজরদারি। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। পরবর্তী খবরে যাচ্ছি। কক্সবাজারের উখিয়ার বালুখালী দিয়ে অনুপ্রবেশ করা আরাকান আর্মির এক সদস্যকে AK-47 সহ আটক করেছে বিজিবি। সোমবার সকালে পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে এ অনুপ্রবেশের ঘটনা ঘটে। বিজিবি জানায়, আটক যুবকের নাম জীবন তঞ্চঙ্ঘা। সে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সক্রিয় সদস্য। সকালে রাখাইন রাজ্য থেকে শূন্যরেখা অতিক্রম করে জীবন তঞ্চঙ্ঘা বাংলাদেশে ঢোকে। এ সময় বালুখালী ক্যাম্পের একটি সীমান্ত চৌকিতে এসে বিজিবির কাছে অস্ত্র সমর্পণ করে আশ্রয় চান। এ সময় বিজিবি সদস্যরা তার কাছে থাকা AK-47 আগ্নেয়াস্ত্র ও 52 রাউন্ড গুলি জব্দ করে। ডেঙ্গুতে দ্বিতীয় কিংবা তৃতীয়বার আক্রান্ত হওয়ায় রোগীর জটিলতা বাড়ছে। ডেঙ্গুর ধরনের পরিবর্তনের কারণে রক্তক্ষরণ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, এমনকি কিডনির জটিলতা দেখা দিতে পারে। অনেককে আইসিইউতেও ভর্তি প্রয়োজন হচ্ছে বলে জানান চিকিৎসকরা। তাই যারা একবার ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তাদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে আইসিইউ এর সামনে অপেক্ষা করছেন বরগুনার বাসিন্দা তারেক। ডেঙ্গু আক্রান্ত খালার শারীরিক জটিলতা দেখা দিলে গত বৃহস্পতিবার আইসিইউতে নিতে হয়। এই হাসপাতালের আইসিইউতে অনেকেই রয়েছেন যারা দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত। তার শ্বাসকষ্ট হইতেছিল, প্লাস হচ্ছে বুকে প্রচুর পরিমাণ ব্যথা করতেছিল, এরকম বলতেছিল, আর ডায়রিয়ার সমস্যাটা ছিল। তো তিনটা সমস্যা নিয়ে তাকে আইসিইউতে শিফট করা হয়। ওর অবস্থা দিন দিন খুব ক্রিটিক্যাল হচ্ছিল, তখন ওকে আইসিইউতে শিফট করা হয়। পরে 4 দিনের দিন আইসিইউ থেকে আবার বেডে দেওয়া হয়। ডেঙ্গু পজিটিভ নিয়ে আমি ডিএনসি হসপিটালে আমার মাকে ভর্তি হয়েছি। সিরিয়াসলি অবস্থা ছিল। মায়ের ডায়াবেটিস রোগী, প্রস্রাব ইনফেকশন হয়েছে, তারপর আপনার ডায়াবেটিস বেড়ে গেছে। চিকিৎসকরা জানান, প্রথম সংক্রমণে শরীরে কিছু অ্যান্টিবডি তৈরি হয়। দ্বিতীয়বার আক্রান্ত হলে আগের অ্যান্টিবডি কাজ করে। এতে প্রায় জটিলতা তৈরি হচ্ছে। ডেন 1, 2, 3, 4 যে মানুষটা একবার আক্রান্ত হয়েছেন উনি কিন্তু একটা সেরোটাইপে আক্রান্ত হয়েছেন। ধরেন 1 দিয়ে আক্রান্ত হয়েছেন, তার আরও 3 বার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকছে, 2, 3, 4 দিয়ে। তো উনি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, ভালো হয়ে গেছেন, তার যে অ্যান্টিবডিটা গ্রো করেছে সেটা 1-এর বিরুদ্ধে, ফলে 1 দিয়ে উনি আরেকবার আক্রান্ত হবেন না। যখন সেকেন্ড টাইম অ্যাটাক করে, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম যদি অন্য ভেরিয়েন্টে হয় তাহলে কিন্তু এটা ইট মে বি মোর ডেঞ্জারাস, এবং তো এইসব কেসে কিন্তু বেশি ক্রিটিক্যাল হয়। তখন আমাদের অন্য ভেরিয়েন্টে আক্রান্ত হয়, তখন কিন্তু এই অ্যান্টিবডি কিন্তু ওই ভাইরাসটাকে রিকগনাইজ করতে পারে, কিন্তু ফুলি রিকগনাইজ করতে পারে না। যখন সে ফুলি রিকগনাইজ না করতে পারে তখন কি অ্যান্টিবডি ওভার রিয়েক্ট করে। চিকিৎসকরা বলছেন, অনেকেই মনে করেন একবার ডেঙ্গু হলে আর এ রোগ হবে না। এ ধারণা একেবারেই ভুল। তার ফলশ্রুতিতে সেই পেশেন্টের ক্ষেত্রে নানান রকম সিমটম তৈরি হয়, যেমন প্লাজমা লিকেজ এ ধরনের পেশেন্টের ক্ষেত্রে বেশি হয়, কারো কারো ব্লিডিং হয়, বেশি হয়, মানে সব কিছুই তার ইমিউনোলজিক্যাল রিয়াকশনের জন্য হয়। ডেঙ্গুতে বেশি ঝুঁকিতে থাকে শিশু, গর্ভবতী নারী এবং অন্য রোগে আক্রান্ত বয়স্করা। তাদের নিয়ে বাড়তি সতর্কতার তাগিদ বিশেষজ্ঞদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে সরকারের নতুন পরিকল্পনায় আবারও সামনে এসেছে বিদেশি অপারেটর নিয়োগের বিষয়টি। সম্প্রতি বিডা চেয়ারম্যানের ঘোষণা আবারও আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে বিদেশি অপারেটর নিয়োগে দক্ষতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেখলেও কেউ কেউ প্রশ্ন তুলছেন জাতীয় স্বার্থ ও বন্দরের নিরাপত্তা নিয়ে। আমাদের ইচ্ছা আছে এই বছরের শেষ নাগাদ সবগুলা পোর্টের ক্ষেত্রেই এনসিটি, লালদিয়া এবং বে টার্মিনাল এই 3টার ক্ষেত্রেই প্রথম অপারেটরটাকে অ্যাটলিস্ট অ্যাপয়েন্ট করে দিয়ে যাওয়া। রোববার চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে এভাবেই সরকারি সিদ্ধান্তের কথা জানান বিডা চেয়ারম্যান। এতে আবারও আলোচনায় এসেছে বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের বিষয়টি।
এনসিটিতে বিদেশি অপারেটর বিরোধী আন্দোলন, আলোচনা সমালোচনার পর দায়িত্ব দেওয়া হয়েছিল নৌবাহিনীকে। তাতে আগের চেয়ে বেশি কন্টেইনার হ্যান্ডলিংয়ের উদাহরণও তৈরি হয়েছে। লালদিয়াচর ও বে টার্মিনালে বিদেশি অপারেটর নিয়ে আপত্তি নেই কারো। তবে নিউমোরিং কন্টেইনার টার্মিনালে প্রায় ৩,০০০ কোটি টাকার সরকারি বিনিয়োগ বিদেশি অপারেটর কিভাবে ব্যবহার করবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে যথাযথ বিশ্লেষণ ও দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সিদ্ধান্ত নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। বন্দরের পক্ষে, রাষ্ট্রের পক্ষে টার্মস কন্ডিশনগুলো রেখে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য যদি চট্টগ্রাম বন্দরের একটা টার্মিনাল অপারেট করতে দেওয়া হয়, আমার মনে হয় এটা আমার দেশের বন্দরের জন্য বিশাল একটি সম্ভাবনার জায়গা তৈরি করবে। বন্দর ব্যবহারকারীদের আস্থার জায়গা তৈরি হবে, ভরসার জায়গা তৈরি হবে, ভালো সার্ভিস পাওয়ার একটা সম্ভাবনার জায়গা তৈরি হবে। যে সারা বছরে এখান থেকে যে আয় করতাম, সেই আয়ের চেয়ে কম হতে পারবে না। আমাদের আয় করতাম, বিনিয়োগ করে তারপরে সেখান থেকে অর্থ তুলে আনতাম এবং আমাদের কিছু ভবিষ্যৎ বিনিয়োগের জন্যও থাকতো। তো এই সব কয়টাকে বিবেচনায় রেখে আমাদের ট্রানজ্যাকশন অ্যাডভাইজার যে অর্থনৈতিক মডেল দাঁড় করাবেন, সেটা দিয়ে আসলে চুক্তিটা হবে। এনসিটিতে দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড, লালদিয়াচর টার্মিনালে নেদারল্যান্ড ভিত্তিক এপিএম টার্মিনালস এবং বে টার্মিনালে ডিপি ওয়ার্ল্ড ও সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনালকে নিয়োগ দেওয়ার কাজ অনেকটাই গুছিয়ে এনেছে সরকার। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে বিডা চেয়ারম্যান যে সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছেন, এতে আলোচনা সমালোচনার জন্ম নিয়েছে। তো যেই ইতিবাচক নেতিবাচক বিষয়গুলো উঠে আসছে বিষয়কে ঘিরে, সেগুলো সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, আপনি জানেন যে আসলে চট্টগ্রাম বন্দর একটি সতেরোবর্ষী বন্দর। সঙ্গত কারণে এখানে আসলে সময়ের সাথে সাথে এখানকার যে কর্মপরিধি সেটি যেমন বেড়েছে, পাশাপাশি দেশ বিদেশের আসলে বড় বড় জাহাজগুলো এখানে আসা শুরু করেছে অনেক বছর আগে থেকে। ফলে এখানে আসলে প্রতিনিয়ত কন্টেনারের যে জট সেটি বেড়েছে এবং সেই জট নিরসনে আসলে এতকাল ধরে কিছু বেসরকারি প্রতিষ্ঠান কাজ করে আসছিল। কিন্তু দেখা গেছে যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো প্রতিদিন যে পরিমাণ কন্টেনার হ্যান্ডলিং করার কথা ছিল, তারা সেটি আসলে পারছিলেন না। আমরা একটি পরিসংখ্যান যদি দেখা যায়, গত 1 থেকে 6 জুলাই পর্যন্ত চট্টগ্রামের যে সাইপ পাওয়ারটেক রয়েছে, তারা প্রতিদিন 2956টি ইউজ কন্টেইনার তারা হ্যান্ডেলিং করতে পেরেছে। পক্ষান্তরে আমরা যদি বলি যে চট্টগ্রাম ডাইডক তারা দায়িত্ব নেওয়ার পর 7 থেকে 12 জুলাইয়ের মধ্যে 3181টি ইউজ কন্টেইনার তারা হ্যান্ডেল করতে পেরেছে। অর্থাৎ ওই বেসরকারি প্রতিষ্ঠানের তুলনায় সরকারি যে প্রতিষ্ঠান সেটি অনেক বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করেছে। প্রতিদিন যে সমস্ত কন্টেইনারের জট হয় সেটি অনেকটা কমে এসেছে। এই ক্ষেত্রে আসলে বন্দরকে আরো আধুনিক করার জন্য বিডা চেয়ারম্যান গত পরশুদিন তিনি চট্টগ্রাম বন্দর পরিদর্শন করছেন এবং সেক্ষেত্রে তিনি আসলে বিদেশি অপারেটর নিয়োগের একটি কথা তুলেছেন এবং এটি বলার পর আমরা দেখছি আসলে এটি নিয়ে বন্দর ব্যবহারকারীদের মধ্যে পক্ষ বিপক্ষ দুটি ধারায় তৈরি হয়েছে। একটি পক্ষ বলছে আসলে বন্দরের সব দিক যদি রক্ষা হয় তাহলে বিদেশি অপারেটর নিয়োগে তারা খুব বেশি ঝামেলা দেখছেন, অর্থাৎ বন্দরের যে কাজ সেটি আসলে খুব স্মুথলি হবে। এবং অন্য একটি পক্ষ বলছে এটি বিদেশিদের হাতে দেওয়ার করলে দেশের স্বার্থ শূন্য হয় বা বন্দরের নিরাপত্তা বিনষ্ট হয় এমন কোনো আশঙ্কা আছে কিনা সেটি একটু খতিয়ে দেখার জন্য তারা বলেছেন। এবং আমরা দেখছি ইতিমধ্যে চট্টগ্রামের যে নিউ মুরিং কন্টেনার টার্মিনাল এবং যে লালদিয়া যে চরে যে টার্মিনাল হয়েছে, সেখানে বিদেশি অপারেটর নিয়োগের জন্য ইতিমধ্যে বিষয়টা অনেক দূর এগিয়েছে বলে আমরা জেনেছি। আমরা জানেন যে আসলে সিঙ্গাপুর, দুবাই এবং নেদারল্যান্ড ভিত্তিক বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনেকটাই এগিয়েছে, অনেক কার্যক্রম সামনের দিকে এগিয়েছে এবং ধারণা করা হচ্ছে ডিসেম্বরের পর থেকে এই সমস্ত প্রতিষ্ঠানকেই এই দায়িত্বগুলো দেওয়া হবে এবং এই দায়িত্বগুলো দেওয়ার পরে চট্টগ্রাম বন্দরের যে প্রতিদিনকার যে কাজ সেটি আসলে অনেক বেশি গতিশীল হবে এবং কার্যক্রম অনেক দ্রুত হবে বলে সবাই মনে করছেন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে চট্টগ্রাম বন্দরের পক্ষে যারা কথা বলছেন তারা যেটি বলছেন যে বন্দরের স্বার্থ রক্ষা করে সবকিছু যদি বিদেশিদের করা হয় তাহলে বন্দরের জন্য ভালো হবে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের বিষয়ে বিতর্কের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।
আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।